শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে, পিরিয়ে দারে দারে চির ভিকারি দিমম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরিয়ে চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, যাহা পাই তাই হারাই ভাসি অশ্রু ধারে, শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরিয়ে সকল যাত্রী চলি গেল, বহি গেল সব বেলা, আসে তিমির যামিনী ভাঙিয়া গেল মেলা, সকল যাত্রী চলি গেল, বহি গেল সব বেলা, আসে তিমির যামিনী ভাঙিয়া গেল মেলা, কত পথ আছে বাকি যাব চলি ভিক্ষা রাখি, কত পথ আছে বাকি যাব চলি ভিক্ষা রাখি, কোথা জলে গৃহ প্রদীপ কোন সিন্ধু পারে, শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরিয়ে ফিরিয়ে দারে দারে চির ভিকারি মম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরিয়ে। এই ডান সেলেরই অনুধ্যান। স্বামী যখন যেখানে যেতেন সেখানেই সকলের দৃষ্টি আকর্ষণ করতেন। তার চেহারার মধ্যে এমন একটি রাজকীয় অভিজ্ঞতা আভিজাত্য ছিল যা কারোরই দৃষ্টি এড়াতো না। মার্কেট স্ট্রিট দিয়ে যখন তিনি হেঁটে যেতেন পথচারীরা সসম্ভ্রমে তাকে পথ ছেড়ে দিত। আবার কেউ কেউ ঘুরে দাঁড়িয়ে পরস্পরের মুখ চাহাচাই করে প্রশ্ন করত, এই হিন্দু রাজাটি কে রে? হিন্দু রাজা মানে হেঁটে যেত তখন হিন্দু রাজাই ভাবত ওরা। স্বামীজির হাঁটাটাই এমন ছিল। এই হিন্দু রাজাটি কে? স্বামীজির ব্যক্তিত্বের এই প্রভাব কেমন ছিল তা একটি ঘটনার মধ্যে দিয়ে বোঝানো যাবে। একবার স্বামীজির ইচ্ছে হলো জাহাজ ভাসানো দেখবেন। টমের কানে গেল সে কথা। তিনি তখন সান ফ্রান্সিসকোর একটা বড় ইস্পাত কারখানায় কাজ করেন। সুযোগ বুঝে তিনি স্বামীজি সহ কয়েকজনকে ছোট একটি দলকে একদিন একটি জাহাজ নির্মাণের কারখানায় নিমন্ত্রণ করলেন। সেদিন একটি জাহাজ জলে ভাসানো হবে। অনুষ্ঠান দেখার জন্য জাহাজ কোম্পানি তাদের নিজস্ব কিছু বিশিষ্ট অতিথিদের মধ্যে টিকিট বিতরণ করেছিলেন। যাদের টিকিট ছিল কেবল তারাই জাহাজ ভাসানোর মঞ্চের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছিল। বাকিরা সব দূর থেকে অনুষ্ঠানটি দেখবেন। এই ছিল ব্যবস্থা।
মঞ্চের প্রবেশপথের মুখে 2 পাহারাদার মোতায়েন করা হয়েছিল, কিন্তু স্বামীজি ইচ্ছা সমগ্র অনুষ্ঠানটি তিনি মঞ্চ থেকে ভালোভাবে দেখেন। তাই কোনো কিছু তোয়াক্কা না করে ধীর গম্ভীরভাবে পাহারাদের সামনে গিয়ে তিনি মঞ্চের দিকে এগিয়ে গেলেন, এবং আশ্চর্য, পাহারাদাররাও কোনো রকম প্রতিবাদ করল না। জাহাজ ভাসানো হয়ে গেলে তিনি নিচে নেমে এসে তিনি বললেন, ঠিক যেন একটা শিশুর জন্ম হলো। স্বামীজির দৃঢ়তার সঙ্গে বলতেন, আধ্যাত্ম জগতের মানুষরা কখনো ধর্মান্ধ বা নিষ্ঠুর প্রকৃতির হন না। আধ্যাত্ম জগতের মানুষরা কখনো ধর্মান্ধ বা নিষ্ঠুর প্রকৃতির হন না। আবার রহস্য করে এও বলতেন, তাদের মুখাকৃতি লম্বাটে হয় না, চেহারাও রোগা নয়, তারা আমারই মতো নাদুস নুদুস। ক্যাম্প হারভিং মিস বেলের তাঁবুতে কথা প্রসঙ্গে একদিন বেল বললেন, এই পৃথিবীটা যেন একটা পাঠশালা, আমরা এখানে সব শিখতে আসি। এই কথা শুনে স্বামীজির প্রশ্ন, এই পৃথিবীটা যে একটা পাঠশালা, এই কথা আপনাকে কে বলল? মিস বেল চুপ করে গেলেন। স্বামীজি বলতে লাগলেন, এই পৃথিবীটা একটা সার্কাস, আর আমরা সব সার্কাসের ভাঁড়, আচার খেতেই এখানে আসা। মিস বেল জিজ্ঞাসা করেন, আমরা আচারই খাই কেন স্বামীজি? স্বামীজির উত্তর, তার কারণ আমরা আচার খেতে বড়ই ভালোবাসি। ধাক্কা খেতে খেতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখনই আমাদের বিদায় নিতে হয়। সান ফ্রান্সিসকোয় টম আর এডিথের একটা ফ্ল্যাট ছিল। সেই আবাসের পরিমণ্ডল যেন স্বামীজির ভাবে পূর্ণ হয়ে থাকত। রামকৃষ্ণর সঙ্গে যেসব সন্ন্যাসী দেশে আসতেন, তারা সান ফ্রান্সিসকোতে এলে সানন্দে এদের সঙ্গে দেখা করতেন। এদের মধ্যে কেউ কেউ বলতেন, আবার কেউ কেউ লিখেছেনও যে, পাশ্চাত্যে অনেকেই তো আছেন, কিন্তু তোমাদের কাছে এলে স্বামীজিকে আমরা কেমন নিবিড় করে পাই, তেমনটি আর কোথাও নয়। বছর কয়েক আগে আমার এক বন্ধু তার ছেলের সঙ্গে অ্যালানদের ওখানে গিয়েছিল। ফিরে এসে আমার বন্ধুটি বলেন, অ্যালানরা এমন আনন্দ আর উচ্ছ্বাসের সঙ্গে বিবেকানন্দ প্রসঙ্গ করছিলেন, এমন প্রাণবন্ধ করে তার কথা বলছিলেন যে শুনতে শুনতে মনে হচ্ছিল স্বামীজি বুঝি এক্ষুনি ঘরে প্রবেশ করবেন। অ্যালানদের খাওয়ার পরে স্বামীজির সুন্দর একটি ছবি টাঙানো ছিল খাবার ঘরে। ছবিটির ঠিক মুখোমুখি অতিথিরা বসতেন। খাওয়ার আগে রোজ স্তোত্রাদি গাওয়া হতো, এবং খাওয়ার সময় শ্রীরামকৃষ্ণ স্বামীজিও তার কর্মের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো বিষয় আলোচিত হতো না বললেই চলে। আচ্ছা, আমি এটা শেষ হয়ে যাবে, সেই যে এখানে ছোটো ছোটো হবে একটা, এটা এখানে শেষ করছি।